জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের প্রভাব নিয়ে রাজনীতিকদের ভিন্ন মত। ইতিহাস পুনরাবৃত্তির আশা জামায়াতের, শিক্ষার্থী আর সাধারণ জনতার ভাবনা এক নয় বলছে বিএনপি। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের সড়ক রেলপথ অবরোধ, পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণে ট্রেন চলাচল বন্ধ। পাবনায় সকাল সন্ধ্যা হরতাল, বাগেরহাটে বিক্ষোভ। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক আজ। আইনি ভিত্তি নিয়েও হবে আলোচনা, অংশ নেবে সব রাজনৈতিক দল। অভিবাসনের পক্ষে বিপক্ষে বিক্ষোভে উত্তাল লন্ডন, মুখোমুখি অবস্থানে দেখা দেয় উত্তেজনা। বাংলাদেশে অধ্যুষিত এলাকায়ও বর্ণবাদ বিরোধী র্যালি। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ডাকসুর ফলের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে কিনা তা নিয়ে ভিন্ন মত রয়েছে বিএনপি ও জামায়াতের। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে আশাবাদী জামাত নেতারা বলছেন, ডাকসুর প্রভাব যে জাতীয় নির্বাচনেও ফেলে তার বড় নজির ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের জয় ও ৯১-এ বিএনপির সরকার গঠন, যার পুনরাবৃত্তি ঘটতে পারে এবারও। তবে বিএনপি নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় ছাত্র সংসদের ফলাফল তেমন প্রভাব ফেলবে না সামগ্রিক রাজনীতিতে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। অর্ধযুগ পর গত মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে নানা পর্যালোচনা বিশ্লেষণ রাজনৈতিক অঙ্গনে। এবারের নির্বাচনে ডাকসুতে কেবল প্রথমবারের মতো জয়ই নয়, সব মহলকে চমকে দিয়ে ২৮ পদের ২৩টিতে নির্বাচিত হয়েছে শিবির সমর্থিত প্যানেল। এমনকি হল সংসদ নির্বাচনেও স্বতন্ত্রদের যে জয় জয়কার, সেখানেও ছিল শিবিরের সমর্থন। ২ দিন বাদে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনেও ২৫ পদের মধ্যে জিএস এজিএস সহ ২০টিতে নিরঙ্কুশ জয় পায় শিবির। বিপরীতে ২ কেন্দ্রীয় ছাত্র সংসদে কোনো পদেই ছাত্রদলের জয় না পাওয়া অবাক করেছে নানা মহলকে। দেশের গুরুত্বপূর্ণ ২ বিশ্ববিদ্যালয়ে নিজেদের ছাত্র সংগঠনের সাফল্যে আগামী নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়ার আশায় জামায়াত। ঐতিহাসিক কিছু নজির টেনে দলটির নেতারা বলছেন, ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে ডাকসুর ফলাফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতেও। ৭০-এর গণঅভ্যুত্থানের পর সেই ডাকসু পরবর্তীতে কিন্তু যারা ছাত্রলীগ সেখানে বিজয় হয়, সেটার প্রভাবটা আমরা লক্ষ্য করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে ৭০-এর নির্বাচন। আবার ৯০-এর দশকে দেখা যায় সে সময়ে যে ডাকসুটা হয়েছে, পরে সরকার আসছে আবার বিএনপি, ডাকসুতে ছাত্রদল বিজয় হয়েছে। আমরা আশা করছি আগামী দিনের নির্বাচন সহ জাতীয় রাজনীতিতে ডাকসুটার অবশ্য অনিবার্য একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও কারচুপি প্রশাসনের পক্ষপাত সহ ডাকসুতে নানা অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল। এমনকি ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগে ডাকসু নির্বাচন বর্জনও করেছে সংগঠনটি। আর জাতীয় রাজনীতিতে এসব নির্বাচনের প্রভাব কেমন পড়বে তা নিয়ে জামায়াতের বিপরীত অবস্থানে ছাত্রদলের অভিভাবক সংগঠন বিএনপি। দেশের বৃহৎ অংশ তো বাইরে অপেক্ষা করেছে, যারা রাজনৈতিকভাবে অনেক ম্যাচিউর, যারা বছর বছর নির্দিষ্ট সময়ের পর ভোট দিয়ে অভ্যস্ত। সুতরাং আমরা মনে করি যে জনগণের চাহিদা একরকম, ছাত্রদের চাহিদা অন্যরকম। সুতরাং ছাত্রদের এই নির্বাচন দিয়ে বাইরের জাতীয় নির্বাচনের কোনো এই ধরনের বিচার বিশ্লেষণ বা প্রভাব পড়বে কিনা, এটা আমার মনে হয় না। বিএনপি নেতারা মনে করেন, বর্তমান বাস্তবতায় জাতীয় রাজনীতি আর ক্যাম্পাস ভিত্তিক নির্বাচনের সমীকরণে রয়েছে নানা তফাৎ। এটা যারা রাজনীতি করে তারাই বুঝতে পারে। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ডাকসুর নতুন নেতৃত্ব। কার্যনির্বাহী পরিষদের প্রথম আনুষ্ঠানিক সভায় আগামী ১ বছরের জন্য প্রতিনিধিদের ভূমিকা কি হবে তা নিয়ে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ডাকসু থেকে যে ৫ জন সিনেট সদস্য হতে যাচ্ছেন ঘোষণা করা হয়েছে তাদের নামও। অর্ধযুগ পর নতুন ছাত্র সংসদ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার সকালে অনুষ্ঠিত হয় ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য ও ডাকসু সভাপতি ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভিপি জিএস সহ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
সভায় আলোচিত বিষয় ও বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান জিএস এস এম ফরহাদ। বলেন, রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে সব মতাদর্শের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 বছরে পরিষদের সব সদস্যের কি ভূমিকা হবে সেটি নিয়ে কার্যনির্বাহী পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে। সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি, সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কী কাজ হতে পারে, কোন উইকে কী কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়বো ইনশাল্লাহ। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে কারো জয় পরাজয় হয়নি, বরং নির্বাচন হওয়ায় বিজয় হয়েছে সবার। বিজয় হয়েছে জুলাইয়ের। আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি, হার জিতে কিছু নেই, আমরা সবাই জিতে গেছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের কথা শোনার চেষ্টা করব। ডাকসু থেকে সিনেটের 5 জন সদস্য কে হবেন তা ঘোষণা করেন জিএস এস এম ফরহাদ। ভিপি জিএস এজিএস সহ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাবিকুন নাহার তামান্না এবং অনাবাসিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ হবেন সিন্ডিকেট মেম্বার। এছাড়াও ডাকসুর কোষাধ্যক্ষের দায়িত্ব কে নেবেন তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে 3 জেলায় চলছে বিক্ষোভ কর্মসূচি। সকালে টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করেন ফরিদপুরের ভাঙ্গাবাসী। আটকে দেওয়া হয় ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে পাবনার বেড়াতেও সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। এ সময় লাঠি সোটা নিয়ে পিকেটিং করেন হরতাল সমর্থকরা। বেড়া পৌর এলাকায় সব ধরনের যান চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে পুলিশ। এছাড়া বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সরকারি সব দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। হামিদিয়ন আলগির মানুষ চায় না যে তারা এই ভাঙা ছেড়ে অন্য কোনো থানায় সালতা বা নবগন্ধা যাইতে। যতদিন পর্যন্ত আমার এই 2 ইউনিয়নকে না ফেরত দিবে ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। সোমবার সকাল সন্ধ্যা হরতাল, অফিস আদালত বন্ধ থাকবে। আমাদের কর্মসূচি চলবে কি না চলবে এটা নির্ভর করছে সিইসি সাহেবের উপরে। ইসির এত মতিভ্রম কেন হলো, এই বিভ্রান্তির মধ্যে তারা কেন গেল যে বাগেরহাটের উপরে হাত দিয়ে সব ঠিকঠাক রেখে একটি আসন কমিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল ও পাবনায় আছেন সবুজ মোল্লা। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। সজল, খুবই উত্তাল কিন্তু এই ফরিদপুরের ভাঙ্গা রাজপথ এবং রেলপথ। ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধের পর এবার কিন্তু এই যে খুলনা থেকে যে ঢাকাগামী যে ট্রেনটি, সেই নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটি, এটি কিন্তু আটকে দিয়েছে এই হাজারো জনতা। তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে। সকাল 6টা থেকে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে এবং এই সম্পূর্ণ রাজধানী ঢাকার সাথে 21 জেলার যে যান চলাচল সড়ক পথে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। পাশাপাশি এই রেল লাইন দুটি ঢাকা থেকে বেনাপোলগামী যে ঢাকা থেকে বেনাপোলের যে রেলপথটি রয়েছে সেটাও কিন্তু অবরোধ করে রেখেছে স্থানীয় জনতা। এবং পাশাপাশি কিন্তু এই খুলনা থেকে ছেড়ে আসা যে নকশিকাঁথা এক্সপ্রেসটি সেটিও কিন্তু এই ভাঙ্গা উপজেলার আলগি হামিরদি ইউনিয়নের ঠিক হামিরদি এলাকাতে কিন্তু আটকে দিয়েছে এবং এই আটকে কিন্তু তারা অবরোধ করে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের দাবি হচ্ছে যে ফরিদপুর 4 আসন থেকে যে ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়ন দুইটি কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয় এবং সেই অন্তর্ভুক্ত করার প্রতিবাদেই কিন্তু আজকে তারা এই সকাল 6টা থেকে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেছে এবং এই যে ফরিদপুর 2 আসনে 2টি ইউনিয়ন সংযুক্ত করা হয়েছে, সেই ফরিদপুর 4 আসনে পুনর্বহালের দাবিতেই কিন্তু হাজারো মানুষ আজ কিন্তু এই রাজপথ এবং রেলপথ অবরোধ করে
করে রেখেছে এবং তারা যেটা বলছেন যে এই 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 যে যে এই ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার যে 2টি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে সেই 2টি ইউনিয়ন পুনর্বহাল করার না দেওয়া পর্যন্ত কিন্তু এবং নতুন করে গেজেট প্রকাশ করা না পর্যন্ত কিন্তু এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবে। এই ছিল ফরিদপুরের সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাব পাবনায়, সেখানে রয়েছেন সহকর্মী সবুজ মোল্লা। ঠিক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটি মূলত পাবনা 1 আসন ছিল একটি সময়, অর্থাৎ পাবনার সাথিয়া অঞ্চল এবং বেড়ার আংশিক অঞ্চল নিয়ে গঠিত ছিল পাবনা 1 আসন। তবে গত 4 সেপ্টেম্বর সরকার ঘোষিত একটি প্রজ্ঞাপন দেওয়া হয়, যে প্রজ্ঞাপনে জারি করা হয় পাবনা সাথিয়াকে একক আসন হিসেবে বলা হয়েছে, অর্থাৎ বেড়ার যে আংশিক অংশটি ছিল সেই আংশিক অংশটিকে আলাদা করে সুধানগরের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এতেই কিন্তু ক্ষিপ্ত হয়ে পড়েন বেড়া অঞ্চলের বাসিন্দারা। তাদের দাবি সাথিয়া অঞ্চলের বেশ কিছু নেতাবর্গরা এটা কেন্দ্রের সঙ্গে যোগসাজশ করে এই কার্যক্রম করেছে বলে তারা কিন্তু দাবি করছেন। আসলে আজকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে হরতালের ডাক দিয়েছেন এই অঞ্চলের সাধারণ মানুষেরা, অর্থাৎ এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন তারা কিন্তু রাজনৈতিক কোনো দলের নেতাকর্মীরা নয়, তারা শুধুমাত্র সাধারণ ব্যক্তি, এই অঞ্চলের বাসিন্দা। অর্থাৎ আমি যে জায়গাটি অবস্থান করছি এটি মূলত বেড়ার সিএমবি মোড় নামক একটি বাজার। সিএমবি মানে মোড়ের পূর্ব পাশে বেড়া এবং পশ্চিম পাশে সাথিয়া অঞ্চল হিসাবে আমরা জেনেছি। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, 4 তারিখে যে ঘোষণা দেওয়া হয় তারপরে কিন্তু 6 তারিখে মিটিং শেষে 7 তারিখে এই অঞ্চলে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল। আবার এই আন্দোলন করার পরে তারা বলেছিলেন যে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে, তাদের এই আন্দোলন যদি না মানা হয় তাহলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। এরই মাধ্যমে 7 তারিখ চলে যাওয়ার পর আজকে 14 তারিখ যে দিনটি রয়েছে রবিবার, এই রবিবারে তা বলা হয়েছে যে এইখানে আন্দোলন করা হবে হরতালের মাধ্যমে কিন্তু জানা দেওয়া হবে দেশবাসীকে যে বেড়ার বাসী মানুষগুলো কতটা শক্তিশালী। এছাড়া আমরা হরতালকারীরা আরো বলছেন যে তারা এই আন্দোলন মেনে না নিলে নদীপথ এবং রেলপথ উভয়ে বন্ধ করে দেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পাবনা ও ফরিদপুরে। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুর 2:30টায় এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে সংলাপে অংশ নেওয়ার কথা জানিয়েছে দলটির প্রেস উইং। আমন্ত্রণ পাওয়া কয়েকটি দল জানিয়েছে আজকের বৈঠকে অংশ নিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে পারেনি কমিশন। এরই মধ্যে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দিয়েছে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন। এসব বিষয় নিয়ে সর্বশেষ 11 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে কমিশন। জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট আশুলিয়ায় 5 জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং 4 আগস্ট একজনকে হত্যা মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করছেন প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে। সকালে এই মামলায় গ্রেফতার 8 আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 8 জন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে আজ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন শহীদ আবু সাইদের বাবা, তার পোস্টমর্টেমকারী চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 13 জন। এছাড়া পৃথক আরও 7 মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, হাসানুল হক ইনু সহ 15 জনকে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর, সরাসরি যাচ্ছে সেখানে। 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের মধ্যে 5 জন নিহত অবস্থায় এবং 1 জন গুরুতর আহত অবস্থায়
তাদেরকে প্রথমে একটা রিক্সা ভ্যানে, পরবর্তীতে সেখান থেকে পুলিশ ভ্যানে উঠিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই বর্বরতা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা জার্মানিতে হলোকাস্টের সময় নাজি কনসেন্ট্রেশন ক্যাম্প সেটার কথা শুনেছি, সেখানে গ্যাস চেম্বারে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যার পরে এইভাবে আন্দোলনকারী ছাত্র জনতা, যারা পুলিশের জন্য কোনো থ্রেট ছিল না, যারা এই দেশেরই সন্তান, তাদেরকে এইভাবে নির্মম পন্থায় হত্যা করা, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এবং সেই ঘটনায় 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে, তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 8 জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর বাইরে আজকে ট্রাইব্যুনাল নাম্বার 1-এ আপনি ওইটা বিষয়ে কি বলেছেন, একটু যদি বলতেন? কোনটার ব্যাপারে? যেটা বিতর্ক বক্তব্যে অনেক কিছু বলেছেন। না, বিতর্কের কোনো জায়গা নেই। সূচনা বক্তব্য বলছে নির্মম ঘটনা এটি, এবং এই বিষয়গুলো আমরা যেটা বলেছি যে আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো। এবং দুনিয়ার যে কোনো আদালতেই যা হোক না কেন, এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। আমরা সেখানে ভিডিও ফুটেজগুলোর কথা বলেছি, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের কথা বলেছি, আমরা যে সমস্ত ভিকটিম যারা আহত হয়েছেন তাদের সাক্ষ্যের কথা বলেছি, তাদের পরিবারবর্গের কথা বলেছি, ফরেনজিক এভিডেন্স আছে, মোবাইল ফোনের ভিডিও আছে, সিসিটিভি ফুটেজ আছে, সব কিছুর কথা আমরা বলেছি। এবং এর মাধ্যমে আমরা বলেছি যে এই নিষ্ঠুর এবং নির্মম ঘটনার যে অপরাধের বিচার, সেটা আমরা খুবই দক্ষতার সাথে অকাট্যভাবে প্রমাণ করতে সক্ষম হব। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আমরা খুব সহসাই আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করব। আগামী 29শে সেপ্টেম্বর এই ফরমাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ। এছাড়া চাকসুতে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছে তারিফের কাছে। তারিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, চাকসু ও হল সংসদ নির্বাচনে আজ মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। আগামী 12ই অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ সকাল 9:30টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু ভবন রয়েছে, সেই ভবনের 2য় তলায় এই মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয় এবং এই মনোনয়ন ফর্ম বিক্রি চলবে প্রতিদিন 3:30টা পর্যন্ত এবং এটাই চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এবং বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই হবে। 21 সেপ্টেম্বর রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থীতা ঘোষণা করা হবে। এছাড়া প্রার্থীদেরকে ডোপ টেস্ট দিতে হবে এবং ডোপ টেস্টে পজিটিভ রেজাল্ট আসলে তাদের প্রার্থীতা বাতিল করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আর মনোনয়ন ফর্মের দাম নির্ধারণ করা হয়েছে 300 টাকা কেন্দ্রীয় সংসদের জন্য এবং হল সংসদের দাম নির্ধারণ করা হয়েছে 200 টাকা। আমরা দেখছি যে সকাল 9:30টার পর থেকেই আসলে মনোনয়ন প্রত্যাশী অর্থাৎ মনোনয়ন ফর্ম নিতে শিক্ষার্থীরা আসছেন, যারা প্রার্থী তারা এসে মনোনয়ন গ্রহণ করছেন এই নির্বাচন কমিশনের কার্যালয় থেকে। এছাড়া পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে একটু উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই চাকসু নির্বাচনের ইতিমধ্যে আচরণবিধি, ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আচরণবিধি অলরেডি প্রকাশ করা হয়েছে এবং আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 27,634 জন ভোটার এই ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাব আমাদের সহকর্মী রাজশাহীতে সাইফুর রহমান রকির কাছে।
আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসুর ভোট গ্রহণ। সেই লক্ষ্যে এরই মধ্যে যেসব প্রস্তুতি নেওয়া দরকার, ইতিমধ্যে বেশ কিছু প্রস্তুতি সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের কর্মকর্তারা যারা আছেন তারা এরই মধ্যে কিছু প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। সেই তথ্যগুলো হচ্ছে যে এবার রাকসুতে মোট 248 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সিনেটে 58 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী এখানে রয়েছেন। এখন পর্যন্ত আপনারা জানেন আজকে চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি আসলে প্রকাশ করা হবে এবং এই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা সেটি শুরু করতে পারবেন প্রার্থীরা। এছাড়াও হল সংসদে এবার প্রায় 600 জন প্রার্থী রয়েছেন এবং আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার মোট ভোটার রয়েছেন 28,905 জন। এই 28,905 জন ভোটার তারা ভিপি, জিএস, এজিএস সহ আরও যেসব পদ আছে সেসব পদে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং তাদের মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি দেওয়া রয়েছে সেই ন্যায্য দাবি দেওয়া পূরণ হবে বলে তারা প্রত্যাশা করেন। আমরা কথা বলেছিলাম রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এ নজরুল ইসলাম সাথে। তিনি যেটি বলছেন যে রাকসুরকে ঘিরে যা যা করা দরকার, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পর্যাপ্ত নিরাপত্তা থেকে শুরু করে এবং গ্রহণযোগ্য সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আপনারা জানেন যে আজকে দুপুরে 3টার দিকে রাজশাহীর যে সিনেট ভবন আছে, সিনেট ভবনে সেখানে আসলে একটি এখানে যারা ভোটার রয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন অনেকেই সেখানে উপস্থিত হবে। বিশেষ করে প্রার্থীরা সেখানে উপস্থিত হবেন এবং প্রার্থীদের সামনে সেখানে লটারির মাধ্যমে তাদের ব্যালটটি আসলে সেখানে নির্ধারণ করা হবে। এবং সব কিছু মিলে আসলে প্রার্থীদের যে চূড়ান্ত যে প্রার্থিতা সেটি দিতে আজ সন্ধ্যা লাগবে, এমনটাই আসলে জানিয়েছে আমাদেরকে রাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, মত প্রকাশ, সমাবেশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের মৌলিক স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি, তবে তা অবশ্যই দায়িত্বশীলতা ও পারস্পরিক সম্মানের সঙ্গে প্রয়োগ করতে হবে। গত 12 সেপ্টেম্বর জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ও ইউনিভার্সিটি অব লন্ডন কর্তৃপক্ষ। কর্মসূচি শেষে তথ্য সম্প্রচার উপদেষ্টা বের হলে বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। কিছু সময়ের জন্য গাড়ির পথরোধের চেষ্টা চালান, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই গাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজে প্রায় 36 ঘন্টা পর আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও এক শিশু। সকাল 9টার দিকে পাঁচঘাট গ্রামের কিনারায় 2টি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ধনু নদীর পাড়ে ভিড় করেন স্বজনরা। এর আগে শনিবার নদী থেকে ভাসমান অবস্থায় আরও এক শিশু লাশ উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে স্পিডবোটে কিশোরগঞ্জের ইটনারমৃগা এলাকায় বিয়েতে যাচ্ছিলেন কয়েকজন। পথে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগে স্পিডবোটটির। এ সময় নৌকার মাঝিও স্পিডবোট চালকের ধস্তাধস্তিতে পানিতে পড়ে নিখোঁজ হয় 4 শিশু। তাদের সন্ধানে শনিবার সকাল থেকে ধনু নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নগর বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। সরাসরি যাচ্ছে সেখানে। নির্বাচিত করেছেন জাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার এখন পরিকল্পনা? জাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আমার অনেকগুলো পরিকল্পনা আছে। আমি ইতিমধ্যেই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমাদের সেই পরিকল্পনা জানিয়েছি। তো আমার বর্তমানে একটি প্ল্যান হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা নির্বাচিত হয়েছে তাদেরকে একসাথে করা এবং যারা নির্বাচিত হতে পারেনি বা হয়তো কাছাকাছি ভোট পেয়ে অনেকে পরাজিত হয়েছেন তাদের সবাইকে নিয়ে আমরা একসাথে দলমত নির্বিশেষে একটি নতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই, যেখানে একটি শিক্ষার্থী বান্ধব একটা নিরাপদ ক্যাম্পাস থাকবে এবং সকলের চাওয়া পাওয়াগুলো পূরণ হবে। আমরা দলীয় যেই রাজনীতি আছে আমি গতকালও সেটি বলেছি, আমাদের প্রথম একটা কাজ থাকবে, যে কাজগুলো থাকবে সেই কাজগুলোর মধ্যে একটা অন্যতম পয়েন্ট থাকবে যে ক্যাম্পাসে যে দলীয় লেজভিত্তিক রাজনীতির চর্চাটি হয় সেই চর্চাটি আমরা বন্ধ করব। কারণ আমরা দেখেছি অতীতে যেই দলই ক্ষমতা ছিল
ওই দলীয় যে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে সবসময় আধিপত্য বিস্তার করছে, তারা সবসময় ক্যাম্পাসে পেশিশক্তি রাজনীতি, গণরুম কালচার, গেস্ট রুম কালচার এগুলো কিন্তু চর্চা করেছে। এই জন্য শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেটি ব্যাহত হয়েছে। তো আমাদের একটি ইশতেহারে ছিল যে ক্যাম্পাসে সম্পূর্ণ নিরাপদ এবং একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। তো এই ক্যাম্পাসে নিরাপদ এবং একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রথম কাজ হবে দলীয় যে লেজভিত্তিক রাজনীতি চর্চা হয় সেই চর্চাটি বন্ধ করতে হবে। কারণ আমরা দেখেছি অতীতে বিভিন্ন দলীয় যে এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করতে ছাত্র সংগঠনগুলো সবসময় কাজ করে গিয়েছে। তো আমরা ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান করব, আপনারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য কিন্তু দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে হয় না, যেটি কিন্তু জাকসুতে আপনারা দেখেছেন যে আমি কোনো দলের ব্যানারে না থেকেও শিক্ষার্থীরা আমার প্রতি আস্থা রেখেছেন ব্যক্তি জিতুর প্রতি। তো যাতে সবাই দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেয়ে শিক্ষার্থী বান্ধব কাজ করে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বার্থে সবসময় যেন আপোষহীন থাকে, এইভাবেই আসলে ক্যাম্পাসে আমরা কাজ করতে চাই। আচ্ছা, আমি জানতে চাই সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বক্তব্যটির বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। চাকরির জন্য নয়, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে পিকেএসএফ ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে পিকেএসএফ ভবন 2 এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে আয়োজিত আলোচনা সভায় তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। বলেন তার সরকার সব মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে। মানুষ কারো চাকরি করার জন্য আসে নাই, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। সেই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকম। প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজেই সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। দীর্ঘদিন কারাবন্দী থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। এছাড়া বয়স্ক ও নারী কারাবন্দীদের সাজার মেয়াদ কমানো হবে বলেও জানান উপদেষ্টা। পূজার ক্ষেত্রে আমাদের যত ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে, এটা একটা পূজার একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের সবাই দায়িত্ব। কে কোন ধর্মের আমরা তা করব না, এটা সবাই আমাদের দায়িত্ব। তারা যেন ভালোভাবে পূজাটা করতে পারে, এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার। দেশের শীর্ষস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ হোলসেমের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো এগ্রিগ্রেটস কি পার্টনার্স মিট 2025। পারস্পরিক সহযোগিতা, সাফল্য এবং ভবিষ্যৎ অঙ্গীকার উদযাপনের লক্ষ্যে ব্যবসায়িক পার্টনারদের নিয়ে শনিবার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্রাউন সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট মিলস এবং আমান সিমেন্ট মিলস লিমিটেড সহ 12টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে লাফার্জ হোলসেম। এই উদযাপনকে প্রাণবন্ত করতেছিল সাংস্কৃতিক পরিবেশনাও। অনুষ্ঠানে লাফার্জ হোলসেমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআরের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 68, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 53, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87। রাজশাহী বিভাগে বায়ুমান 89, যা সন্তোষজনক, আর্দ্রতা 72। সিলেট বিভাগে বায়ুর মান 56, এটি ভালো, বাতাসের আর্দ্রতা 93%। খুলনা বিভাগের বায়ুমান 66, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69। বরিশাল বিভাগে বায়ুর মান 62, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 85। রংপুর বিভাগের বায়ুমান 75, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 70, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 53 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 89। দেশের বাইরের খবর।
সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে এ বিক্ষোভে অংশ নেয় চরমপন্থী গোষ্ঠীগুলো। পাল্টা প্রতিরোধে রাস্তায় নামে অভিবাসী বান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটিগুলো। বাংলাদেশে অধ্যুষিত এলাকায় হয়েছে বর্ণবাদ বিরোধী বিশাল র্যালি। বিস্তারিত দেখুন শোয়েব কবিরের প্রতিবেদনে। সেন্ট্রাল লন্ডনে শনিবার দুপুরে বিক্ষোভকারীদের ঢল নামে। অভিবাসন বিরোধী নেতা টমি রবিনসন এই বিক্ষোভের ডাক দেন। পুলিশের হিসাবে ইউনাইটেড দ্য কিংডম নামে এই মিছিলে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। পাশাপাশি কাছেই সমবেত হয় বর্ণবাদ বিরোধীর ব্যানারে পাল্টা আরেকটি মিছিল। সেখানে উপস্থিত ছিলেন 5,000-এর বেশি মানুষ। মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে সমাবেশে পৌঁছতে চেয়েছিল। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। উত্তেজনা ছড়িয়ে পড়ে সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন সড়কে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে লন্ডনের চরম ডানপন্থীদের এটি সবচেয়ে বড় সমাবেশ। অন্যদিকে অভিবাসী বান্ধব ও প্রগতিশীল শক্তিগুলো একত্রিত হচ্ছে। অ্যান্টি ফেসিস্ট মিছিলও হয় কিছু কিছু এলাকায়। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসও ছিল প্রাণবন্ত প্রতিবাদী র্যালি। আমরা কমিউনিটির আমরা ডিভাইড করতে দিতাম না। if English Defence League attempt to come to Tower Hamlets, আমরা ইনশাআল্লাহ আমরা ইন সলিডারিটি দ্য হোল অফ টাওয়ার হ্যামলেটস আমরা বাড়াইমু। অভিবাসন বিরোধী আন্দোলনের শক্তি বাড়লেও পাল্টা প্রতিরোধও সমান তালে এগুচ্ছে। লন্ডনের বহু সম্প্রদায়ের এই শহরে বর্ণবাদের কোনো ঠাঁই নেই, এমনটাই জানান দিল টাওয়ার হ্যামলেটসবাসী। বাংলাদেশি শত শত মানুষের প্রতিবাদের ভাষায় উঠে এসেছে বর্ণবাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে। তাদের প্রতিবাদের ভাষা এক, তাদের অবস্থান সবসময় ঐক্যবদ্ধ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। এখনও চ্যাম্পিয়ন হবার আশাই রাখছেন জাকের আলী। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে দেখছেন ডু অর ডাই হিসেবে। শ্রীলঙ্কার কাছে হারে কাঠগড়ায় তুলেছেন দলের টপ অর্ডারকে। তামিম ইমন লিটনদের আরও দায়িত্বশীল ইনিংসে প্রত্যাশা জাকেরের। এই ম্যাচও আমরা জিতার মেন্টালিটি নিয়ে আসছিলাম, হয় নাই। নেক্সট ম্যাচে অবশ্যই আমরা জিতার মেন্টালিটি, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমরা তো টুর্নামেন্টে জাস্ট ম্যাচ খেলতে আসিনি, আমরা ভালো চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। তো ওপেনিং নাম্বার 3 খুবই ইম্পর্ট্যান্ট আমাদের টিমের জন্য। তো এই জিনিসটা মাথায় আছে আমাদের, তো ওদেরকে অবশ্যই এই জিনিসগুলো সতর্ক হতে হবে। পাওয়ার প্লেতে খেলা এই না যে বলে 4-6 মারতে হবে, ড্রপ অ্যান্ড রান, এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। তো আই এম শিওর ওরা এই জিনিসগুলো নিয়ে ভাববে এবং নেক্সট ম্যাচে অবশ্যই ওরা ভালো কিছু করবে। আমরা আরেকটু প্রপার প্ল্যান, আমরা যদি আরেকটু টাইমিংয়ের দিকে মনোযোগী হতাম অ্যাজ এ ব্যাটিং ইউনিট শুরুর দিকে, তাহলে মনে হয় ভালো হতো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের প্রভাব নিয়ে রাজনীতিকদের ভিন্ন মত। ইতিহাস পুনরাবৃত্তির আশা জামায়াতের, শিক্ষার্থী আর সাধারণ জনতার ভাবনা এক নয় বলছে বিএনপি। সব মতের শিক্ষার্থীকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ডাকসুর নতুন নেতৃত্বের। কার্যনির্বাহী কমিটির প্রথম সভা, ডাকসুর প্রার্থী তালিকা প্রকাশ আজ, চাকসুতে মনোনয়ন বিতরণ। আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের সড়ক রেলপথ অবরোধ, পাবনায় হরতাল, বাগেরহাটে বিক্ষোভ। বিকেলের মধ্যে রাস্তা না ছাড়লে বল প্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।